চিলেকোঠার সেপাই আখতারুজ্জামান ইলিয়াসের কালজয়ী সৃষ্টি অত্যন্ত সাবলীলভাবে সহজ ভাষায় ৬৯-এর অভ্যুত্থানে সমাজের সর্বস্তরের মানুষের ভূমিকা তুলে ধরেছেন। ছাত্র সংগঠনের পাশাপাশি জনসংগঠকদের ত্যাগের বিবরণ দিয়েছেন। মানুষের মুক্তির আকাঙ্ক্ষার পাশাপাশি একাকিত্বের করুণ পরিণতিও এই উপন্যাসের মূল উপজীব্য বিষয়। চিলেকোঠার সেপাই বাংলাদেশের কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস রচিত প্রথম উপন্যাস। ৬৯-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত এটি একটি মহাকাব্যিক উপন্যাস। স্বাধীনতার লক্ষ্যে গড়ে ওঠা বৃহত্তর আন্দোলনের জোয়ারে চিলেকোঠায় বাস করা একজন সাধারণ মানুষের যোগ দিতে সক্ষম হওয়ার গল্প চিলেকোঠার সেপাই। এই উপন্যাসের জন্য তিনি ১৯৮৭ সালে আলাউল সাহিত্য পুরস্কার লাভ করেন। উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র ওসমান গনি ওরফে রঞ্জু দেশভাগের কারণে উদ্বাস্ত হয়ে ঢাকায় আসে। ওসমানের বাবা থেকে যান ভারতে। বাবা বেঁচে আছে কিনা তাও জানে না সে। সবকিছু থেকে সে এতটাই বিচ্ছিন্ন আর ছিন্নমূল যে ঢাকার ঘিঞ্জি গলির মধ্যে এক বাড়ির চিলেকোঠায় বাস করাই তার জন্য যথাযথ হয়। পাকিস্তানি শাসকদের শোষণের বিরুদ্ধে ১৯৬৯-এর গণঅভ্যুত্থানে শহর, নগর, বন্দর, গঞ্জ, নিভৃত গ্রাম, এমনকি যমুনার দুর্গম চর এলাকা কেঁপে কেঁপে উঠছে। প্রতিদিন মিটিং, মিছিল, গণ আদালত, কারফিউ ভাঙা এবং ক্ষোভ ও বিদ্রোহে সব স্থানের মানুষ তখন মুক্তির লক্ষ্যে উন্মত্ত। ওসমান গনি সবকিছু দেখে, শোনে, মিছিল মিটিংয়েও যায়, কিন্তু কোনো কিছুতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে না। চিলেকোঠার চার দেয়ালে আবদ্ধ থেকে তার দিন কাটে। তারই সহনামী প্রতিবেশী কিশোর রঞ্জুর প্রতি তার ভালোবাসা কাজ করে, কিন্তু রঞ্জুর তরুণী বোন রানুকে ওসমান অবচেতন মনে ভালোবাসে। এছাড়া এক নেতায় বিশ্বাসী আলাউদ্দিন, ভোটের রাইট প্রার্থী আলতাফ, রাজনীতি বিশ্লেষক বামপন্থী আনোয়ার, রিকশাওয়ালা হাড্ডি খিজির সহ বিভিন্ন ধরনের মানুষ তার চারপাশ ঘিরে থাকে। একটি বিশেষ সময়ের সব ধরনের মানুষকে লেখক এই উপন্যাসে এক ফ্রেমে আবদ্ধ করতে সক্ষম হয়েছেন। শহরের আধুনিক উচ্চবিত্ত বুদ্ধিজীবীর পাশাপাশি বস্তির খেটে খাওয়া সাধারণ মানুষের চোখে একটি গণ আন্দোলনের প্রকৃত চেহারা লেখকের অসামান্য বর্ণনা নৈপুণ্যে পাঠকের সামনে উন্মোচিত হয়েছে। ওসমানের বন্ধু আনোয়ার বামপন্থী রাজনীতির সক্রিয় সদস্য। যমুনার দুর্গম চর এলাকায় গ্রামে গিয়ে মহাজন জোদ্দার সহ শোষক শ্রেণীর ভয়াবহ রূপ দেখে নিজ শ্রেণীর ওপরে তার ঘৃণা জন্মায়। আরেক চরিত্র হাড্ডি খিচির একটু আলাদা ধরনের রুক্ষ মানুষ। এক নেতায় বিশ্বাসী আলাউদ্দিন মিয়া রিকশার গ্যারেজ থেকে রাজপথের মানুষের সঙ্গে মিছিল করে স্লোগান দিতে তার ভালো লাগে। সময় আর সুযোগ পেলে তাই চলে যায় মিটিং মিছিলে। এক ভরা জনসভায় ক্ষমতার অপব্যবহারের প্রসঙ্গ উঠলে হাড্ডি খিচি নির্ভয়ে মহাজনের বিরুদ্ধে কথা বলে। গণ অভ্যুত্থানে ভীত শাসকদের আরোপ করা সামরিক শাসন এবং নির্যাতনের পরিপ্রেক্ষিতে চারপাশের মানুষের মধ্যে এক বিহ্বল ভাব লক্ষ্য করা যায়, যা ওসমানের মনকে আলোড়িত করে তোলে। ওসমান চরিত্রটিকে আখতারুজ্জামান ইলিয়াসের চিলেকোঠার সেপাই উপন্যাসের প্রতীকী ও কেন্দ্রীয় চরিত্র হিসেবে চিহ্নিত করা হয়। ওসমান ও তার পরিপার্শ্ব এবং পরিচিতদের সীমার মধ্যেই উপন্যাসের মূল ভাষ্য ঘনীভূত হয়ে উঠেছে। ফলে ওসমানের প্রতি লেখকের মনোযোগ ছিল সবচেয়ে বেশি। সামাজিক অবস্থানের দিক থেকে ওসমানও মধ্যবিত্তের সন্তান। তার মনোজগৎ মধ্যবিত্ত সুলভ মানসিকতায় পরিপূর্ণ। ওসমান চিলেকোঠার বাসিন্দা। সে রহমতুল্লাহ চিলেকোঠায় বাস করে। উপন্যাসের শুরুতে পাওয়া যায় ওসমানের দেখা, শেষেও ওসমান। উপন্যাসের সবচেয়ে বেশি জায়গা দখল করে আছে ওসমান, অথচ এই উপন্যাসের মূল ঘটনাপঞ্জির সাথে তার সম্পৃক্ততা সবচেয়ে কম। সে শুধু ঘটনার একজন দর্শক মাত্র। গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান নিয়ে কোনো পর্যালোচনা তাকে করতে দেখা যায়নি উপন্যাসের কোথাও। পুরান ঢাকার আইয়ুব খানের অনুসারে মহাজন রহমতুল্লাহর বিল্ডিংয়ের চিলেকোঠার একমাত্র ঘরে তার বসবাস। সেখান থেকে সে দেখতে পায় বেবি ট্যাক্সি, রিকশা, নারায়ণগঞ্জগামী বাসের পাশাপাশি হেঁটে চলা মানুষের ভিড় ও মিছিল। অফিসে যাওয়ার পথে বাহাদুর শাহ পার্কে জনসভা দেখে, পল্টনেও জনসভা দেখে। রেস্টুরেন্টে বসে রাজনৈতিকভাবে সক্রিয় বন্ধুদের কাছে শোনে আন্দোলন সংগ্রামের কথা। সে নীরব বিদ্রোহী চিন্তার ফ্রেমে তার আন্দোলন সংগ্রাম। তার বাসার নিচে বাসিন্দা তালেব স্বৈরাচারের গুলিতে মারা গেলে তালেবের লাশ দেখানোর জন্য সে রাস্তার মানুষকে ডাকতে চায়, কিন্তু ডাকতে পারে না। স্ট্রাইকের দিনও সে অফিসে যায়। ৬৯-এর গণ অভ্যুত্থানে সে প্রতিটি মিটিং মিছিলে অংশ নেয়, তবে দূরে থাকে। সে নির্বাক শ্রোতা। তার সমস্ত প্রতিবাদী স্পৃহা মনের মধ্যে গুমড়ে মরে। ওসমান বাম রাজনৈতিক নেতা আনোয়ারের ঘনিষ্ঠ বন্ধু। মাঝে মাঝে তার সবকিছু এলোমেলো হয়ে যায়। সে বন্ধু আনোয়ারকে প্রতিদিন একবার ফোন দেয়, কিন্তু জরুরি সময় সে আনোয়ারের নম্বর মনে রাখতে পারে না। নিচতলার রানু তার কাছে অঙ্ক করে। রানুকে তার অনেক কিছু বলতে ইচ্ছে করে, কিন্তু কিছুই বলতে পারে না। ওসমান রোমান্টিক। সারাদিন শেষে ডেরায় ফিরলে রানু বলেছিল, এতক্ষণে আসলেন? রানুর এই কথাটি তার কানে বাজে,
কিন্তু রানুকে কখনো মুখ ফুটে বলতে পারেনি। সে কিছু বলতে পারে না বলে পুরোপুরি নিঃশেষিত হয়। স্বাধীনতার কথায় তার তপ্ত করটিতে শীতল হাওয়া খেলে। মিছিলে গুলি হলে লাশ দেখলে বা লাশের কথা শুনলে বুক চিনচিন করে, তার পেটে ব্যথা শুরু হয়। চিলেকোঠার দুর্গ থেকে ওসমানকে বেরিয়ে পড়তে প্ররোচনা দেয় হাড্ডি খিজির, যে কিনা নিজের বাবার নাম জানে না, যে বড় হয়েছে রাস্তায় রাস্তায়, যার মা বউ দুজনেই মহাজনের ভোগ্য এবং গণ অভ্যুত্থানের সদস্য হওয়ার অপরাধে মধ্যরাতে কারফিউ চাপা রাস্তায় যে প্রাণদণ্ডে দণ্ডিত হয় মিলিটারির হাতে। নিহত খিজিরের আমন্ত্রণে সক্রিয় সাড়া দিয়ে ওসমানের ঘরের তালা ভাঙে। সবার অগোচরেও সে বেরিয়ে আসে রাস্তায়, কারফিউর দাপট অগ্রাহ্য করে। তার সামনে এখন অজস্র পথ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, যেদিকেই পা বাড়ায় সেদিকেই পূর্ব বাংলা। একসময় সিজোফ্রেনিয়াতে আক্রান্ত হয় ওসমান। স্বাধীনতা নেশাই হয়তো তাকে পাগল করে ফেলে। ওসমানের অবস্থা আরও খারাপ হয়। তাকে প্রায়ই দেখা যায় ভিক্টোরিয়া পার্কের সামনে চুপচাপ দাঁড়িয়ে থাকে, কখনো বা স্টেডিয়ামের বারান্দায় চিৎকার করে দৌড়ায়। আনোয়ারের খোঁজ নেয় বেশি বেশি। ৬৯-এর সংগ্রাম ও মিছিলে তরঙ্গিত রাজনৈতিক শহর ঢাকা, মধ্যবিত্তের ব্যক্তি সর্বস্ব আত্মপ্রেম ও আত্মনিগ্রহ পরায়ণ চেতনা, প্রবল গণ আন্দোলন টানে কিভাবে চিলেকোঠার বিচ্ছিন্ন জগৎ থেকে বেরিয়ে আসে ওসমান গনি তার দৃষ্টান্ত। ওসমানের অবস্থা দিনকে দিন খারাপ হয়। সে আলতাফ বা আনোয়ার কাউকেই চিনতে পারে না, তাদেরকে কর্নেল ব্রিগেডিয়ার এসব ভাবে। ওসমান আনোয়ারের মুখে থুতু দেয় এবং বলে, শালা কর্নেলের বাচ্চা, কথা দিয়ে কথা রাখলি না। ওসমান চিলেকোঠা থেকে বেরিয়ে পড়েছে, আর নেই পিছুটান। মৃত খিজিরের আত্মা তাকে প্রণোদনা দিচ্ছে। ওসমান খিজিরের ডাক শুনতে পায়। আনোয়ার ঘুমাচ্ছে। ওসমান জোর পায়ে লাথিতে তালা ভেঙে বেরিয়ে আসে। ভিক্টোরিয়া পার্ক করে ওসমান কলতাবাজার হয়ে ছুটতে শুরু করে ধোলাই খালের দিকে। উপন্যাসের শেষে খিজিরের সন্ধানে যে ওসমানকে সমগ্র ঢাকা শহর পরিভ্রমণরত দেখি, সে বিবরবাসী আত্মপ্রেমিক ওসমান নয়। ওসমান চরিত্রের প্যাটার্নের মধ্যে মধ্যবিত্ত মানুষের যে সকল বৈশিষ্ট্যের মূলত চিলেকোঠার চার দেয়ালের বন্ধন থেকে মুক্ত হওয়ার সাথে সাথে তার বিচ্ছিন্নতা ও আত্মপ্রেমের বন্ধন থেকেও তার মুক্তি ঘটে। বৃহত্তর গণ আন্দোলনের জোয়ারে অবশেষে ওসমান একজন সাধারণ মানুষ হিসেবে মিশে যেতে সক্ষম হয়। আখতারুজ্জামান ইলিয়াস মহাকবির মতো ছোট ছোট কাহিনী পর্বকে সুন্দর সম্মেলনের মাধ্যমে উপন্যাসে একটি মহাকাব্যিক রূপ দিয়েছেন। শহরের বস্তি থেকে শুরু করে যমুনার দুর্গম চর এলাকা পর্যন্ত এই উপন্যাসটি বিস্তৃত হয়েছে। লেখকের অতি সূক্ষ্ম এবং নিবিড় পর্যবেক্ষণ শক্তিতে উপন্যাসের শব্দে শব্দে একটি আলাদা দোতনা সৃষ্টি হয়েছে। লেখকের অন্তর্দৃষ্টি সম্পন্ন লেখায় এক একটি চরিত্রের বাস্তবতা, পরাবাস্তবতা, ঘটনার সাথে চরিত্রের বাস্তবতা কল্পনা, চেতনা অন্তর্চেতনা মিশ্রণের প্রতিটি পৃষ্ঠায় পাঠক নতুন দৃষ্টিতে জীবনকে আবিষ্কার করতে সক্ষম হয়েছে। উপন্যাসে কাহিনী বিন্যাসে পাঠককে শেষ পর্যন্ত টেনে নিয়ে যায়। ইতিবাচক রাজনীতির উপস্থাপনায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অব্যবহৃত পূর্বরূপটি উপস্থাপনে চিলেকোঠার সেপাই একটি অনন্য উপন্যাস।